আসসালামু আলাইকুম। ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, প্রভাষক, মার্কেটিং বিভাগ, ফজলুল হক মহিলা কলেজ। আমি আপনাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়টি এর ক্লাস নিয়ে থাকি। আজকে থেকে আমি দুটো শ্রেণীর ক্লাস নেব একই সাথে, কারণ একই টপিকস চলছে আপনাদের, অর্থাৎ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের দ্বিতীয় পত্রের কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারটি আমি পড়াচ্ছি। একই সাথে একই রকমের অধ্যায়, একই টপিকস বিদায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুই শ্রেণীর জন্যই একটা ক্লাসই থাকবে। এই ক্লাসটি অর্থাৎ এই চ্যাপ্টারটি এভাবেই শেষ করব একসাথে। কেমন? আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। গত ক্লাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পর্যন্ত পড়ানো হয়েছে। তো আজকের আলোচ্য বিষয় সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক, কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার। আপনাদের বইতে প্রথম যে টপিকসটি আছে যে সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক, সেটি আপনাদের বইয়ের পেজ নাম্বার 94-এ আছে। কেমন? 94-এ আপনারা যেতে পারেন। আমি বইয়ের মতো বলবো না, আমি আমার মতো করে বুঝাচ্ছি। মালিকানা যেটাকে বলা হয়, অর্থাৎ এখানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক এই কারণেই, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যদিও বেসরকারি, যৌথ বা সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়, তারপরও কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ সরকার কর্তৃক কি হয়ে থাকে? আপনার নিয়ন্ত্রণ হয়ে। তো যাই হোক, সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক একটা সুনিবিড় সম্পর্ক থাকে, কারণ এই কেন্দ্রীয় ব্যাংকটা সরকারি নিয়ন্ত্রণ করে থাকে। মালিকানা নর্মালি হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেটা একক ব্যক্তি সত্তা অথবা যৌথ মালিকানাধীন হয়ে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অথবা সম্পূর্ণ সরকারিভাবেই হয়ে থাকে। তো মালিকানা নর্মালি কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা থাকে সরকারের হাতেই, কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করে কে? সরকার। এই জন্য সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সুসম্পর্ক বিদ্যমান। সরকারি নিয়ন্ত্রণ অর্থাৎ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক রয়েছে, কারণ সরকারি যত নিয়ম নীতি আছে এবং সেই নিয়মাবলী মাফিক কেন্দ্রীয় ব্যাংকগুলো গঠিত হয় এবং পরিচালিত হয়ে থাকে। প্রতিটি দেশের সরকার সেই ব্যবস্থাই করে থাকে, কারণ একটি দেশের অর্থনৈতিক সচলতা বা অর্থনৈতিক যে অগ্রযাত্রা সব কিছু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে এবং যা সরকার কর্তৃক নির্ধারিত থাকে। 3 নম্বর, সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক বলার একটাই কারণ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে সরকারের অর্থ জমা রাখে, সরকারের পক্ষে লেনদেন করে, সরকারের নির্দেশে সরকারি ব্যয় পরিশোধ করে, হিসাব রাখে এবং সরকারের যাবতীয় আর্থিক কার্যাবলী সম্পাদন করে থাকে। এই কারণে বলা যায় সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটা সুসম্পর্ক বিদ্যমান। নোট ইস্যু, একটি দেশের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো থাকে, এই বাণিজ্যিক কার্যক্রমগুলো নর্মালি সচল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে নোট প্রচলন করে থাকে বা মুদ্রার প্রচলন করে থাকে। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নোট প্রচলন করে থাকে। প্রতিটি দেশের মুদ্রা ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকের নিকট থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শে নোট এবং মুদ্রা ইস্যু করে থাকে। এই জন্য বলা যায় সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটা সুসম্পর্ক বিদ্যমান। তারপর হচ্ছে সরকারের ঋণদাতা। সরকারের ঋণদাতা বলতে বোঝায় সরকার যখন বিভিন্ন বাজেট করে থাকে বা বিভিন্ন প্রকল্প বা প্রজেক্টে যায় বা উন্নয়ন কর্মকাণ্ডে যায়, যখন অর্থের সংকট দেখা দেয়, তখন সরকার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা অর্থ ঋণ নিয়ে থাকে বিনা সুদে। তখন এই কারণে সরকারের ঋণদাতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। একমাত্র সরকারি কেন্দ্রীয় ব্যাংক থেকে বিনা সুদে ঋণ নিয়ে যেতে পারে। এখন এই কারণে সরকারকে ঋণ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের যাবতীয় অর্থ জমা থাকে। এই কারণে সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একটা সম্পর্ক বিদ্যমান। ঋণ নিয়ন্ত্রণ, দেশের মুদ্রা বাজারে মুদ্রাস্ফীতি দেখা দিলে তখন বিভিন্ন ব্যাংকে সরকার বিভিন্ন নিয়মকানুন বেঁধে দেয়। দেশের যত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থাকে সেই সকল ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে ওই ব্যাংকগুলো খুলতে পারে। তখন ওই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সকল ব্যাংকের ব্যাংকার অথবা অভিভাবক, তখন ঋণ নিয়ন্ত্রণের জন্য চাপ প্রদান করে। তখন ওই ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। সরকারের উপদেষ্টা,
উপদেষ্টা মানে যিনি উপদেশ দিয়ে থাকে, সরকারকে আবার কিভাবে ব্যাংক উপদেশ দেয় সেটা আপনাদের একটা প্রশ্ন থেকে যেতে পারে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন সময়ে দেশের আর্থিক সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও বাজেট প্রণয়ন ও বিভিন্ন আর্থিক ক্ষতিপূরণে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ নিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকে যারা নিয়োজিত আর্থিক ব্যবস্থাপক থাকে বা অর্থনীতিবিদ থাকে, তারা কি করে থাকে, কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে রিসার্চ বা বিভিন্ন ধরনের আপনার প্রতিবেদন, এগুলোর মাধ্যমে সরকারকে উপদেশ প্রদান করে থাকে। তারা কিভাবে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে সেই ক্ষেত্রে সরকারকে বিভিন্ন ধরনের উপদেশ পরামর্শ দিয়ে থাকে। সরকারের প্রতিনিধি বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে বা বিশ্ব ব্যাংক থেকে বা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে অথবা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি থেকে যখন ঋণ গ্রহণ করে থাকে অথবা বিভিন্ন চুক্তি করে থাকে বৈদেশিক বাণিজ্য বা সরকারি যত চুক্তি থাকে সরকারি উন্নয়ন কাজের বিভিন্ন দেশের সাথে, সেই ক্ষেত্রে প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে সরকারের হয়ে। এই কারণে সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সুসম্পর্ক বিদ্যমান। সরকারের তথ্য সরবরাহকারী, একটি কেন্দ্রীয় ব্যাংক সরকারকে যাবতীয় তথ্য প্রদান করে থাকে। দেশের বর্তমান অর্থনৈতিক সমীক্ষা বা পরিস্থিতি বা ভবিষ্যৎ পরিস্থিতি কি করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে যে ওই তথ্যগুলো সরকারকে সরবরাহ করে থাকে। সরকারের হাতে কত অর্থ আছে, কত ঘাটতি আছে, তা কোত্থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা যায়। সরকার কেন্দ্রীয় ব্যাংককে সেই ধরনের দায়িত্ব দিয়ে রেখেছে এবং সরকারকে কেন্দ্রীয় ব্যাংকও সেই দায়িত্বগুলো পালনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে। সরকারের হিসাব রক্ষক, নর্মালি সরকারের একজন ম্যানেজার বা হিসাবরক্ষক হিসেবে বলা যায় কেন্দ্রীয় ব্যাংক, কারণ সরকারের যাবতীয় হিসাব নিকাশ কারা রাখে, কেন্দ্রীয় ব্যাংক রাখে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্টসও বলা হয়ে থাকে। এবার যাব আমরা দ্বিতীয় টপিকসে বা আলোচ্য বিষয়ে। কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল, নগদ রিজার্ভের পরিবর্তে ঋণ প্রদান। কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল এই কারণ কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ব্যাংক খুলতে পারে না, এবং কোনো ব্যাংক যদি আপনার খুলতে যায় তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থ রিজার্ভ রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। এখন নগদ রিজার্ভের পরিবর্তে ঋণ প্রদান বলতে বোঝায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের একটি অংশ নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হয়। অর্থাৎ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো কী করে, তাদের যে আমানত থাকে, সঞ্চয় থাকে, জনগণের অর্থ আমানত স্বরূপ রাখে, সেই আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তখন এই রিজার্ভের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকে বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ আশ্রয়স্থল। কারণ বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকের যখন অর্থ সংকট দেখা দেয় তখন কেন্দ্রীয় ব্যাংকের নিকট হাত পাতে, অর্থাৎ ঋণ চেয়ে থাকে। তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, নগদ রিজার্ভের পরিবর্তে ঋণ প্রদান করে থাকে। বিল বাট্টাকরণ, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য বিলের বিনিময়ে অথবা নোট রিসিভেবলের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। তখন সেই বিলগুলো বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট সেই বিলগুলো ভাঙিয়ে কি করতে পারে, ঋণ নিতে পারে বা ওগুলো জমা রেখে আমানত স্বরূপ রেখে বিল বাট্টাকরণের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। তারপরে হচ্ছে বিল বাট্টাকরণ অর্থ গ্রহণ করে থাকে। 3 নম্বর আছে প্রাপ্য বিলের বিপক্ষে বা আপনার এখানে এই বিলের না, ট্রেজারি বিলের বিপক্ষে ঋণ মঞ্জুর। ট্রেজারি বিল হচ্ছে যে আপনার তালিকাভুক্ত ব্যাংকসমূহ তার সংগৃহীত আমানতের যতটুকু অংশ বিধিবদ্ধ রিজার্ভ হিসেবে জমা রাখতে বাধ্য থাকে তা সরকারি ট্রেজারি বিল বা প্রথম শ্রেণীর সরকারি সিকিউরিটি ক্রয় করে পূরণ করতে পারে। এই ক্ষেত্রে আপনার এই ট্রেজারি বিলগুলো এই বিলের বিপক্ষে না, ট্রেজারি বিলের বিপক্ষে ঋণ মঞ্জুর করে থাকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলোকে। বন্ড এবং বিলের বিপক্ষে ঋণ মঞ্জুর। বন্ড একটা লিখিত দলিল বা ঋণপত্র, এই বিলের বিপক্ষে বা বন্ডের বিপক্ষে এগুলো কি করতে পারে, ভাঙিয়ে অর্থায়ন করতে পারে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার অর্থায়ন করে থাকে বন্ড বা বিলের মাধ্যমে। এই বিলগুলো জমা রেখে বা ভাঙিয়ে বাট্টাকরণের মাধ্যমেও কি করতে পারে, ঋণ গ্রহণ করতে পারে বা অর্থায়ন করতে পারে বিভিন্ন ব্যাংকগুলো। ব্যাংক সনদপত্র ক্রয়, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ যখন অর্থ সংকটে পড়ে তখন অর্থের প্রয়োজন মেটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকট ব্যাংক সনদ বিক্রয় করে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওই ব্যাংক সনদ ক্রয় করে নগদ অর্থের ব্যবস্থা করে থাকে।
অর্থাৎ একটা বিল তৈরি করে বা কাগজ তৈরি করে বা দলিল তৈরি করে, তখন সেই দলিলগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট বিক্রি করে অথবা ঋণপত্রের মতো ব্যবহার করে তারা কি করে থাকে, ঋণ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে। নিজস্ব তহবিল থেকে ঋণ দান, কেন্দ্রীয় ব্যাংকের একটা নিজস্ব তহবিল থাকে, বিভিন্ন রিজার্ভ থাকে, বৈদেশিক বাণিজ্যে মুদ্রা রিজার্ভ থাকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে যে অর্থ উপার্জিত হয়, বৈদেশিক মুদ্রা অর্জন হয় তা জমা থাকে। এই বিভিন্নভাবে সংগৃহীত যে তহবিল থাকে কেন্দ্রীয় ব্যাংকের, তখন সেই তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বা বিভিন্ন ব্যাংকগুলোকে কী করে থাকে, ঋণ প্রদান করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ব্যাংকের অর্থাৎ ঋণ দান করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হতে হয়। বিগ অ্যামাউন্টের অর্থাৎ বড় বড় অঙ্কের যখন 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা ঋণ দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিয়ে ঋণ প্রদান করে থাকে। বুঝতে পেরেছেন? এ ছিল আমাদের দ্বিতীয় টপিক। 3 নম্বর টপিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার। হ্যাঁ, নর্মালি আপনাদের বইয়ে দেখবেন যে 96 পৃষ্ঠায় এই যে একটা পেজ আছে, এটা 96 পেজে আপনাদের আছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার। এই উক্তিটি ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার ব্যাংকার কাকে বলে এবং কখন এটি ব্যাংকে তার গ্রাহকের ব্যাংকার হিসেবে বলা হয়। ব্যাংকারের সংজ্ঞা দিতে গিয়ে আপনার কি হয়েছে যে এখানে ডাক্তার এইচ.এল. হার্ট বলেন, ব্যাংকে যিনি অন্য লোকের অর্থ চলতি হিসাবে জমা রাখেন, হ্যাঁ, এবং জমাকারী নির্দেশনা অনুসারে আপনার অনুযায়ী চেক প্রদর্শিত টাকা পরিশোধ করেন, তিনিই ব্যাংকার। অর্থাৎ ব্যাংকে যারা কর্মরত কর্মচারী এবং যারা আপনার বিভিন্ন যারা আমানতদারি থাকে, তাদের হিসাব রক্ষণ করে থাকে, তাদেরকে ব্যাংকার বলে। একজন ব্যাংকার তার মক্কেলের পক্ষে নিম্নলিখিত কাজগুলো করে থাকেন। অর্থাৎ ব্যাংকের ভিতরে যারা কাজ করেন তাদের কাজ কি? জনগণের আমানত সংগ্রহ করা, জমাকৃত অর্থ চেকের মাধ্যমে উত্তোলনের সুযোগ দেওয়া। আপনি যদি ব্যাংকে জমা রাখেন, যে কোনো মুহূর্তে চাইবা মাত্র আপনার চেকের বিপক্ষে তারা টাকা দিতে বাধ্য থাকে ব্যাংকগুলো। যে কোনো গ্রাহক সেই সুযোগটা গ্রহণ করে থাকে। গ্রাহকের হিসাব সংরক্ষণ করে থাকে ব্যাংক। গ্রাহকের প্রয়োজনে ঋণ দেয়, প্রাপ্য বিল বিনিময় বিল বাট্টা করে থাকে বাণিজ্যিক ব্যাংকের কর্মরত ব্যক্তিবর্গ। চেক ড্রাফট পে অর্ডারের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুযোগ দেয়। অর্থাৎ নগদ অর্থ নিয়ে যাওয়া আদান প্রদান করা একটা রিস্কের ব্যাপার, তখন চেক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুযোগ দিয়ে থাকে কে? বাণিজ্যিক ব্যাংক বা বিভিন্ন ব্যাংক। ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে গ্রাহককে পরামর্শ দিয়ে থাকে, গ্রাহকের ব্যবসায় গঠন সম্প্রসারণে সহযোগিতা করে থাকে, গ্রাহককে তথ্য সরবরাহ করে থাকে। তাহলে একটি বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের পক্ষে উপরিউক্ত কাজগুলো সম্পাদন করে বলে সেই ব্যাংকে উক্ত গ্রাহকের ব্যাংকার বলা যায়। এখন এবার আমরা আলোচনা করব কিভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের জন্য কার্যাবলী সম্পাদন করে থাকে এবং বিভিন্ন ব্যাংকের ব্যাংকার বা অভিভাবক। এই প্রশ্নটা বলতে আসতে পারে এভাবেও, কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক। এখন এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সংগৃহীত আমানতের একটি অংশ সংগ্রহ করে থাকে এবং রিজার্ভ তৈরি করে, অংশগ্রহণ করে। অর্থ সংকটের মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলোকে কী করে থাকে? জমাকৃত রিজার্ভ থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেয় বা ঋণ প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর হিসাব নিকাশ সঠিকভাবে পরিচালনা করে। তাইলে বোঝা যাচ্ছে যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কি আওতাধীন, তারা সকল ব্যাংকের হিসাব নিকাশ তাদের কাছে রাখে। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর অর্থ সংকটে ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ অভিভাবকের ন্যায় কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্রয়কৃত সরকারি ট্রেজারি বিল বাট্টা করে ঋণ প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিকাশগর, অর্থাৎ বিভিন্ন ব্যাংকের চেক বিভিন্ন ব্যাংকে ভাঙানো হয়, তখন নির্দিষ্ট একটা জায়গায় সকল ব্যাংকের প্রতিনিধিরা মিলিত হলে তখন কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রতিনিধি তাদের এই লেনদেনগুলো নিষ্পত্তি করে থাকে। এই জন্য এই নিকাশগরের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে, তখন ওই পরামর্শ ওই বিভিন্ন ব্যাংকগুলোকে মেনে চলতে হয়। তাহলে বোঝা যায় যে কেন্দ্রীয় ব্যাংক কি আপনার সকল ব্যাংকের অভিভাবক বা ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসা ও শাখা সম্প্রসারণে সহায়তা করে। বিভিন্ন ব্যাংক কি করে? তাদের শাখা উপশাখা খোলে, তখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া তারা খুলতে পারে না। তাহলে ওই অনুমতি নিতে গেলে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক কি একটা অভিভাবক, তাদের কথা ছাড়া কোনো কাজ করা যাবে না, বা ব্যাংক খোলা যাবে না, শাখা খোলা যাবে না, উপশাখা খোলা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা বিষয় ও আর্থিক নীতি সম্পর্কিত তথ্য দিয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার অথবা অভিভাবক। আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনাদের বইতে আছে, আপনারা আরও ভালোভাবে পড়ে নেবেন। এই ক্লাসটি 2-3 বার করলেই বুঝে যাবেন যে এখানে কি বোঝাতে চেয়েছি। আপনাদের এই আজকের আলোচ্য টপিকসগুলি আপনাদের HW থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা আপনাদের জন্য যে নির্ধারিত গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা কি করবেন, অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন অথবা HW করে লিখে দিবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের ক্লাসটি এখন শেষ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।